বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চন্দ্র বেশ আফসোস নিয়ে বুবলাইকে বলে, ওই দেখ, ওখানে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আছে, অথচ কারোর সাথে আমার কোনো কথা হচ্ছে না। তাদের সাথে আমার সম্পর্ক ভালো নেই। তোর মা যে এইভাবে বেঁকে বসবে আমি ভাবতেই পারিনি। কমলিনী এমন একটি সিদ্ধান্ত নিল যার জন্য আজ আমাদের সবাইকে এখানে এসে দাঁড়াতে হয়েছে। তুই ভাব না বুবলাই, ওই মহিলা সোহিনী, ওর সাথে যদি আমার সম্পর্ক থাকতো, ওকে এত সহজে আমার জীবন থেকে যেত সামান্য ওই কয়টা টাকা নিয়ে? হ্যাঁ, মানছি মহিলাটা আমাকে ঠকিয়েছিল, আমি ফেঁসে গিয়েছিলাম, কিন্তু সেই মহিলা ওই সামান্য টাকা নিয়ে আমাকে মুক্তিও তো দিয়েছে। বল, তোর মা এটা বুঝতে পারছে না। ওর সাথে যদি আমার সম্পর্ক থাকতো ও কখনো আমাকে ছেড়ে যেত না। বর্ষা বলে, বাবা, মামনি এই সব কথাই বুঝতে পারছে, তবুও কি বলতো মানতে চাইছে না। মানলে যে ওই স্বতন্ত্র বোস ওনার সাথে তার সম্পর্ক রাখতে পারবে না, সেই জন্য। বুবলাই বলে, বর্ষা প্লিজ চুপ করো, বাবাকে আর অস্বস্তিতে ফেলো না। বর্ষা বলে, আমি তো বাবাকে অস্বস্তিতে ফেলছি না, একটু পরে তো এখানে এই কথাগুলোই উঠবে। তখনই ঠাম্মি বলে, তাই না তাই, দুধ কলা দিয়ে এতদিন কালসাপ পুষেছি, আগে যদি বুঝতে পারতাম। বর্ষা বলে, ঠাম্মি, আগে বুঝতে পারোনি তো কি হয়েছে, এখন তো বুঝতে পেরেছ, অন্তত নিজের বৌমার মুখের কথাই গলে যেও না। ঠাম্মি বলেন, আমি গলবো কি রে, আমি তো ওই মেয়েটার মুখটাই দেখতে চাই না। এখন তো আমি ওর রান্না করা খাবারও খাই না, তুমি যে কটা খাবার দাও আমি সেটাই খাই। বর্ষা বলে, দেখো ঠাম্মি, কেসটা যদি বাবা জিতে, যদি কি বলছি, এই কেসটা তো আমাদের বাবাই জিতবে। যদি ওই বাবা এই কেসটা জেতে, তখন তো ওরা আবারও ভিড়তে চাইবে, তাই না? আবারও সবাই ভালো মানুষই দেখাবে, তখন যেন তুমি ওদের কথাই গলে যেও না। অন্যদিকে মিঠি বাবিল আর মিটিলকে বলে, ওরা বারবার মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, মাকে নিয়ে নিন্দামন্দ করছে। বাবিল বলে, ওরা যা বলতে চাই ওদেরকে বলতে দে, এছাড়া আর কি বা করতে পারে ওরা, বাদ দে তো, ওইদিকে তাকাস না। মিঠি বলে, সত্যিই তাই, ভদ্রলোক আমাদের মাকে এই বয়সে কোর্ট অবধি টেনে আনলেন, ওনার পাপের যেন শেষ নেই। দেখিস দাদা, একদিন উনি ওনার পাপের ঠিক শাস্তি পাবে। মিঠিল বলে, কাকে বলছো? মিঠি বলে, যিনি আমাদের বাবা হিসেবে পরিচয় দিচ্ছেন তাকে। মিঠিল বলে, দুঃখজনক হলেও উনিই তোমাদের বাবা, আর এটাই একমাত্র সত্যি। তখনই মিঠি বলে, দেখো মিঠিল দিদি, আমাদের জন্মের ওপরে তো আর আমাদের হাত নেই, তবে জন্মের পর থেকে যে আমাদের আঁকড়ে ধরেছে, সন্তানের স্নেহ দিয়েছে, বাবার মতন আগলে রেখেছে, সেই আমাদের বাবা, এই মানুষটি নয়। আজ যদি নতুন কাকু আমাদের জীবনে না থাকতো তো আমরা এখানে উপস্থিত হতে পারতাম না, এত বড়ই হতে পারতাম না। আমাদের জীবনে নতুন কাকুর ভূমিকা অনেক। হ্যাঁ, মানছি আমি কিছু ভুল করেছিলাম, আর সেই ভুলটা আমি শুধরেও নিয়েছি, বা এখনও নিচ্ছি। তখনই মিটিল বলে, এবার মনে হয় কেস নিয়ে আলোচনা হবে। ওই দেখো না, দুজন উকিল রেডি হয়েছে, আর ওই উকিলটি তোমাদের আবার পিসে মশাই। তখনই বাবিল বলে, সত্যি এইসব কিছু না, আমি জাস্ট আর সহ্য করতে পারছি না। ঠাম্মিয়ার এই ভদ্রলোক আর কোনো উকিল পেলেন না, শেষে কিনা আমার পিসে মশাই। ওই লোকটা তো অনেক বছর আগেই আমার পিসিমণিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, তারপর থেকেই পিসিমণি আমাদের বাড়িতে থাকে, আর আজ কিনা আমার ঠাম্মি সেই লোকটার কাছেই গেল। ওই লোকটার কথা বাদ দিলাম, আমার ঠাম্মির কি এখন একটু ফেস লস হচ্ছে না, একটু অপমানিত হচ্ছেন না উনি? মিডিল বলে, ঠাম্মি এখন তার ছেলের কথায় উঠছেন আর বসছেন, তবে একটা কথা সত্যি, হয়তোবা তোমাদের খারাপ লাগবে, কিন্তু মিলিয়ে নিও, একদিন তোমাদের ঠাম্মিকে তোমার মায়ের পায়ের তলায় এসে পড়তে হবে, হু হু করে কাঁদতে হবে, যেই দিন ওনার ছেলে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আর ওনার ছেলে যে ধাঁচের, অবশ্যই করবে, ওনার ছেলে কখনোই ওনার মর্যাদা দেবেন না। এরপর দেখানো হয় কোর্টে কেস নিয়ে আলোচনা হয়। চন্দ্রের পক্ষের উকিল বিচারকের সামনে পুরো ঘটনা উপস্থাপন করতে থাকে। উকিল বলে, ইয়োর অনার, আমার মক্কেল অত্যন্ত ভদ্র একজন লোক, যিনি কিনা তার মা, স্ত্রী, তিনটে সন্তানকে নিয়ে সুখী সংসারের স্বপ্ন দেখতেন। হঠাৎ একদিন কর্মসূত্রে তাকে একটি বাড়ি রেড করতে যেতে হয়। সেখান থেকে ফেরার পথে তার গাড়ি বিস্ফোরণ হয়। যদিও সবাই ভেবে নেয় গাড়ি বিস্ফোরণে আমার মক্কেল মরে গেছে, অফিস থেকে বাড়িতে এই খবরটি আসে, কিন্তু সেই দুর্ঘটনায় আমার মক্কেল কোনোভাবে বেঁচে যায়।
তাকে হসপিটালে নেওয়া হয়। চিকিৎসা করার পরেই জানা যায় আমার মক্কেল মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, যার ফলে সে তার স্মৃতিশক্তি হারিয়েছে। অতীত জীবনের কোনো কথাই তার আর মনে নেই। হসপিটালে কিছুদিন থাকার পরেই হসপিটাল কর্তৃপক্ষ তাকে ওখান থেকে একটি হোমে পাঠিয়ে দেয়। সেই হোমের অনার আমার মক্কেলের ডিটেলস জানার পরে তার সেবা যত্ন করে। একটা সময় পরে আমার মক্কেলের সাথে সেই হোমের অনার সেই মহিলার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। এমনকি আমার মক্কেল সেই মহিলার বাড়িতেও যাতায়াত করত। সেই মহিলার স্বামী ছিল না, তার একটি কন্যা সন্তান ছিল। আর সেই কন্যা সন্তানের সাথে আমার মক্কেলের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সেই মেয়েটি আমার মক্কেলকে নিজের বাবার জায়গা দিয়েছিল, নিজের বাবা ভাবত। ঠিক এইভাবেই 20 বছর কেটে যায়। 20 বছর পরে আমার মক্কেলের হঠাৎ একদিন স্মৃতিশক্তি ফিরে আসে। তার অতীত জীবন, তার স্ত্রী, মা, সন্তান, তার বাড়ি সবটা মনে পড়ে যায়। আমার মক্কেল তখন অস্থির হয়ে ওঠে বাড়িতে আসার জন্য, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। সে হোমে যায়। স্বাভাবিকভাবেই হোম কর্তৃপক্ষ তাকে টাকা দিতে রাজি হন না। হোমে বড় বড় লোকজন আসা যাওয়া করতেন, তাদের কাছ থেকেই উপহারমূলক কিছু টাকা পায় সে। আর তারপরেই সে টাকা দিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফেরার পরে তার স্ত্রী তাকে গ্রহণ করতে রাজি নয়। যদিও একটা কথা বলা ভালো যে যখন আমার মক্কেলের অফিস থেকে তার মরে যাওয়ার খবর আসে, তখন কিন্তু আমার মক্কেলের স্ত্রী কমলিনী দেবী উনি বডি দেখতে চাননি, বরং আমার মক্কেলের অফিসের একটা কথা শোনার পর থেকে উনি বৈধব্য পালন করতে থাকেন। আর এর মাঝে আরও একটা ক্যারেক্টার ঢুকে পড়ে, যার কথা না বললে পুরো কাহিনীটাই অসম্পূর্ণ থেকে যাবে। তার নাম হলো স্বতন্ত্র বোস, যিনি কিনা আমেরিকায় কর্মরত ছিলেন। যখন তার বন্ধু চন্দ্র নিখোঁজ হয়ে যায়, অর্থাৎ তার মৃত্যুর সংবাদ আসে, তখন কিন্তু তিনি আমেরিকার কাজ ছেড়ে কলকাতায় চলে আসেন। আর আমার মক্কেলের স্ত্রীর সাথে সেই একই বাড়িতে থাকতে শুরু করে। যদিও সমাজে এই নিয়ে অনেক কানাঘুষো আছে। আমি কোন সম্পর্কের ইঙ্গিত করছি আশা করছি আপনি বুঝতে পারছেন। কমলিনী দেবী এতটাই বেপরোয়া যে সমাজের সেই সব কোনো কথাই তিনি কানে তোলেননি, বরং দিনের পর দিন সেই একই বাড়িতে থেকেছে স্বতন্ত্র বোস। উকিলের কথা শুনে নতুন কাকু মিটমিট করে হাসতে থাকে, আর কমলিনী অস্বস্তিতে পড়ে যায়। আজ তার জন্যই স্বতন্ত্র বোসের মতন এমন ভালো গুণী একজন মানুষের সম্মানহানি হচ্ছে। কমলিনী যেন এই সবকিছু সহ্য করতে পারছে না, খুব কষ্ট করেই সহ্য করছে। অন্যদিকে স্বতন্ত্র বোস এতদিন আমার মক্কেলের বাড়িতে থাকলেও আমার মক্কেলের বড় ছেলে এর প্রতিবাদ করে। সমাজের এতজনের এত কথা এবং তার মায়ের সাথে স্বতন্ত্র বোসের যে সম্পর্ক, সেটা সে মানতে পারে না। তাই স্বতন্ত্র বোস এখন এই বাড়ি ছেড়ে তার ইনস্টিটিউটের একটি কোয়ার্টারে আছেন। যেহেতু আমার মক্কেলের সাথে কমলিনী দেবীর বিয়ে হয়েছিল এবং তাদের কোনো ডিভোর্স হয়নি, এত বছর কমলিনী দেবী বিধবার জীবন কাটিয়েছে। আর আজ যখন আমার মক্কেল তার সংসার, তার স্ত্রীকে ফিরে পেতে চাইছে, কমলিনী দেবী তখন মুখ ফিরিয়ে নিয়েছেন। কমলিনীর উকিল উঠে দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, এই কেসের ব্যাপারে আমার কিছু বলার আছে। এত সময় পুরো ঘটনা শুনে আমার বারবার একই কথা মনে হচ্ছিল, যেন সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে, আর আমি সেই সত্যকেই সকলের সামনে উন্মোচিত করতে চাই। এরপরেই কমলিনীর উকিল বিচারকের সামনে দাঁড়িয়ে বলে সেই চিঠির কথা। চন্দ্র মিসিং হওয়ার পরে কমলিনীর হাতে যে চিঠি এসে পৌঁছেছিল, আর সেই চিঠি কোর্টে সকলের সামনে পড়ে শোনায় কমলিনীর উকিল। এরপরেই কমলিনীর পক্ষের উকিল বিচারকের সামনে বলে, চন্দ্রবাবু যেদিনের অ্যাক্সিডেন্টের কথা বলছে, আমরা ডিটেলস দেখলে এটাই জানতে পারি সেদিন কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি, শুধুমাত্র একটি ঘটনা ছাড়া, আর যেটা ছিল ডাকাতের গাড়ি। কিছু ডাকাত ডাকাতি করার পরে ওই গাড়ি করে যাচ্ছিল, আর তখনই বিস্ফোরণটা ঘটে। আমরা চন্দ্রবাবুকে এতটাও ডিমিং করতে চাই না যে আমরা ধরে নেব উনি ডাকাতি করতে সে বাড়িতে গিয়েছিলেন, বা ডাকাতি করে ফেরার পথে উনি ওই গাড়িতে ছিলেন। আমরা এতটাও ধরে নিচ্ছি না। আর ইয়োর অনার, আরেকটা কথা না বললে নয়, চন্দ্রবাবু যে মারা গেছেন এই তথ্যটা কমলিনী দেবীর বাড়িতে তার অফিস থেকে দেওয়া হয়নি, বরং চন্দ্রবাবুর একজন কলিগ, তার সহকারী এই নিউজটা কমলিনী দেবীকে প্রথম জানায়। আর সেই কলিগের কথার উপর ভিত্তি করেই অফিসও এই বিষয়টি মেনে নেয়। আপনার হয়তো মনে হতে পারে কমলিনী দেবী পরবর্তীতে কি অফিসে যোগাযোগ করেনি? হ্যাঁ, করেছিল। একটা স্বল্প সময়ের তদন্তও হয়েছিল,
যদিও মাঝপথে তদন্ত থেমে যায়, তার ফলাফল আজও আমরা কেউ জানি না। কমলিনীর পক্ষের লয়ার আরও জানায়, ইয়োর অনার, এখানে সবচাইতে বেশি সম্ভাবনা এই যে চন্দ্রবাবুর সেই কলিগ বন্ধুটি সকলের সামনে একটি পরিকল্পিত মিথ্যে কথা বলেছিল।